নমস্কার, সবাইকে স্বাগত আজকের লাইভ অনুষ্ঠান। আপনাদের সামনে আমরা রয়েছি অন্যান্য দিনের মতো। তো আজকে একটা ঘটনা দিয়ে শুরু করি। আজকে দুপুরবেলায় এই আমাদের অফিসের ক্যাম্পাসে একটা সিঁড়ি আছে, তো তার উপরে একজন আমার কলিগ এখানে কাজ করে, সে বসে এরকম মাথা নিচু করে হাতের মধ্যে বসে রয়েছে। আমি বললাম, কী হয়েছে? বললো, মারাত্মক মাথা যন্ত্রণা, ঘাড় থেকে মাথা অবধি ব্যথা করছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। তো কেউ বলেছে সাইনাসের সমস্যা, আবার কেউ বলেছে মাইগ্রেনের সমস্যা। ব্যথাটা করছে এবং তার থেকে বাঁচবার উপায় কি, বেরোনোর উপায় কি? তো একটি ওষুধের নাম সে করে বললো যে এই ওষুধটা না খেলে আমার কমে না, মাথা ব্যথার ওষুধ। সে ওষুধ খেলো এবং ওষুধ খেয়ে কমলো, এটা তার আগের অভিজ্ঞতা। তো আজকে তারপরে আমি বললাম তাহলে ওষুধ কিনে খাওয়ার জন্য ইমিডিয়েট কি করবে সে। এখন ব্যাপার হচ্ছে, এই ধরনের সমস্যা এই যে টিভিতে যারা প্রোগ্রাম দেখছেন তাদের বহু মানুষের আছে। আবার অনেকে এটাও বলেছেন আমাকে যে গ্যাসের থেকে মাথা ব্যথা করতে পারে, মাথা মারাত্মক যন্ত্রণা করতে পারে, চোখ কটকট করতে পারে, চোখের এই পাতার উপরের দিকটা ফেটে পড়ছে, এরকম একটা অবস্থা। এরকম আমি বহু দেখেছি আমার কর্মক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়। আপনারাও দেখেছেন, শুধুমাত্র আমি দেখেছি বলে তা নয়। আপনারা একটু ভাবুন, কেউ না কেউ আপনাকে গত এক মাসের মধ্যে বলেছে, জাস্ট আমি 30 ডেজ একটা এক্সাম্পল হিসেবে নিতে বলছি, কেউ না কেউ বলেছে মারাত্মক মাথা ব্যথা করছে। তো এই মাথা ব্যথার কী কারণ বা সেটা আমরা অনুসন্ধান করি। কিন্তু বেসিক্যালি এই যে সাইনাস, এই বিষয়ে আজকে আমরা আলোচনার জন্য রাখছি, যেটা কতটা বিপজ্জনক হতে পারে বা ভয়াবহ হতে পারে, বা কি কি সিমটম আসতে পারে, বা তার থেকে আমাদের কি ক্ষতি হতে পারে। এই কারণের জন্য আরও বেশি করছি, কারণ আপনারা জানেন যে আজকেই আবহাওয়া দপ্তরের আপডেট রয়েছে যে আবারও 2-3 দিন ধরে গাঙ্গেয় উপত্যকায় নিম্নচাপের জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একাধিক জেলায় বৃষ্টিপাত হবে, এবং শুধু তাই নয়, হলুদ সতর্কতা জারি করা হয়েছে, মানে হেভি রেইনফল হবে। এবার এই বৃষ্টির জল মাথায় পড়লে, এসি বৃষ্টির জল, বাইরের গরম, মাথা ব্যথা হয়। এর থেকে কি সাইনাসের সমস্যা আরও বেশি সিভিয়ার আকার ধারণ করতে পারে? এই বিষয়ে আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট আলোচনা আয়ুর্বেদের এই মঞ্চ থেকে আমরা আলোচনা করব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের এই প্রোগ্রামে। আজকে আমাদের সঙ্গে ডিরেক্টর স্যার ডক্টর বিনোদ শর্মা রয়েছেন। এটা আমাদের কাছে, আমি খুব প্লিজড, এবং এটা আমাদের একটা বড় স্বস্তির বিষয় যে ডাক্তারবাবু তার ব্যস্ত শিডিউলের মধ্যেও সময় করে লাইভ অনুষ্ঠানে দিচ্ছেন। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। মানুষ আপনার মুখ থেকেই জানতে চায় যে সাইনোসাইটিস নামক যে ব্যাধি, এটা থেকে কি কি সিমটম আসতে পারে, এবং শুধু আসতে পারে না, সেটা আমাদের প্রত্যেক দিনের জীবনে, লাইফস্টাইলে কি এফেক্ট ফেলতে পারে? দেখুন, সাইনোসাইটিস প্রথমত বলবো সাইনাসে ইনফেকশনকে বলা হয়। এবার সাইনাস ইনফেকশনটা দু প্রকারে হয়, একটা হচ্ছে ব্যাকটেরিয়া ইনফেকশন আর একটা হচ্ছে আমাদের ভাইরাল ইনফেকশন। এবার এই ইনফেকশন যখন হয় তখন কি হয়, আমাদের যে নিঃশ্বাসের নলিটা রয়েছে সেখানে ইনফ্লামেশন হয়ে যায়, মানে আমরা নিঃশ্বাস ভালোভাবে নিতে পারি না, যে কারণের জন্য কি হয়, ওখানে মিউকাস হোল্ড হয়, আর যে কারণের জন্য আমাদের কিন্তু মাথা যন্ত্রণাটা হতে চালু হয়। এবার সাইনাসের সমস্যার জন্য শুধু মাথা যন্ত্রণা হবে শুধু তাই নয়, অনেক পেশেন্টকে আমরা দেখতে পাই চোখে কিন্তু ব্যথা হয়, আবার দেখি আমরা গালে ব্যথা হয়, হ্যাঁ, দাঁতের ব্যথা হয়। তো এইরকম সিমটমসগুলো যাদের হচ্ছে তারা কিন্তু সমস্যা সাইনাস থেকে সাফারিং ভুগতে পারে। এখানে আমরা দুটো ভাগ করে দিয়েছি সাইনাসকে। একটা হচ্ছে যখন আপনি 10 দিনের ভিতরে যদি সমস্যা থাকে তাহলে এটা হচ্ছে অ্যাকিউট, আর যখনই এই সমস্যা যদি 1 মাস রয়ে যায় তাহলে এটা হয়ে গেল ক্রনিক। তো এবার অ্যাকুট হোক বা ক্রনিক হোক, দুটো থেকেই কিন্তু আপনাকে আজকে এই যে সিমটমসগুলো যেটা বললাম, মানে কি কি হতে পারে আপনার এই যে মাথা যন্ত্রণাটা হওয়া, প্লাস যাদের অ্যালার্জি আছে তাদেরও কিন্তু দেখা যায় এইরকম সমস্যাগুলো, জ্বর, সর্দি, কাশি হয়ে যাওয়া, হাঁচি হওয়া, এটা হয়। এবার আপনারা যখন আমরা এক্সরে রিপোর্টটা করাই পিএনএসে, তো যখন দেখতে পাই সেখানে কোনো রকম আপনার পলিপস রয়েছে, বা আপনার কোনো হাড় বেড়ে রয়েছে, বা হাড় বেঁকে গেছে, তার জন্যও কিন্তু সাইনাস সমস্যা আসতে পারে। তো এইবার সাইনাসের সমস্যাটা যাদের আছে তাদেরকে আমি কিছু তো টিপস দেবই, যাতে এই সমস্যা থেকে কী করে ভালো হয় বা কী করে আপনি রিলিফ পাবেন। কিন্তু একটা জিনিস আপনাকে বলে রাখি, কি কোনো দিনই আপনি এক্সপেরিমেন্ট করবেন না। সবসময় মাথায় রাখুন কি আপনার একটা ডিজিজের জন্য 10টা মেডিসিন হয়, এবার কোন মেডিসিন কিন্তু আপনাকে দিলে কাজ হয় এটা একটা ডক্টরই বলতে পারে। তো আপনি সবসময় এক্সপেরিমেন্ট না করে আপনি ভালো যে আপনার আয়ুর্বেদ ডক্টর রয়েছে তাদেরকে জিজ্ঞেস করে আপনি মেডিসিনের যে নামগুলো বলবো সেটা আপনি ব্যবহার করবেন। তার সাথে সাথে বলবো আপনাকে জল বেশি খেতে হবে। এবার আপনি বলবেন কি আমার সাইনাস রয়েছে, আমি জল বেশি কেন খাবো?
দেখুন জলের এখানে ভূমিকা কি রয়েছে, আপনার জল যখন আপনি বেশি খাবেন তাহলে কী হবে, আপনার যে মিউকাসটা রয়েছে সেটা তরল হয়ে যায়, আর তরল হওয়ার পর কী হয়, আপনার নিঃশ্বাসটা নিতে আপনার সুবিধা হয়। এর সাথে সাথে আপনি টক ফল খাবেন, মানে আনারস হলো, মৌসম্বি হলো, এই ধরনের আপনি টক ফলটা আপনি ব্যবহার করবেন। আর চা আপনি খেতে পারেন, চায়ের মধ্যে আপনি তুলসী পাতা দিয়ে, আদা দিয়ে, হ্যাঁ, আর দালচিনি দিয়ে, এটা দিয়ে আপনি চা আপনি ব্যবহার করতে পারেন। আর একটা প্রাণায়ামটা বলছি, এই প্রাণায়ামটা আপনি করতে পারেন। এই এক নাক দিয়ে আপনি নিঃশ্বাসটা নিলেন, নিঃশ্বাসটা হোল্ড রাখলেন, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা আস্তে আস্তে করে ছাড়বেন, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা নেবেন, নিঃশ্বাসটা হোল্ড রেখে আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা আস্তে আস্তে করে ছাড়বেন। এই আপনি ব্যায়ামটা করতে পারেন, তাতে আপনি অনেকটা রিলিফ পাবেন। আর সাইনাসের সমস্যার জন্যে আমাদের যে আয়ুর্বেদ যে ট্রিটমেন্টটা রয়েছে, যেখানে নস্য একটা পার্ট রয়েছে, নস্যর মধ্যে আমরা কী দিই, অনু তেল রয়েছে, সরবিন্দু তেল আছে, বাদাম তেল আছে। তো এই তিনটে তেল যখন কম্বিনেশন করে যখন আপনি ব্যবহার করবেন, তাতেও কিন্তু আপনি সাইনাসের সমস্যা থেকে আপনি রিলিফ পেতে পারেন। এর সাথে সাথে আপনি একটা কাজ করতে পারেন বাড়িতেই, যেটা হচ্ছে আপনি বড় একটা গামলা নেবেন, বড় গামলাতে আপনি কি করবেন, গরম জল করবেন, তার মধ্যে যদি বাড়িতে কোনো যদি বাম থাকে সেই বামটা ফেলে আর একটা চাদর দিয়ে বা টওয়েল দিয়ে আপনি নিজে ঢেকে সেই ভাপটা নেবেন, ঠিক আছে। এটা আপনার সাইনাসের জন্য খুব ভালো কিন্তু বেনিফিট হয়। তো যখনই এইরকম সিমটমসগুলো দেখতে পাচ্ছেন, আপনি একটা সিম্পল এক্সরে রিপোর্টটা করান পিএনএসে, সেখানে আপনি দেখতে পারবেন কি আপনি সাইনাসের সমস্যা নিয়ে ভুগছেন। যেটা বললাম, যদি 10 দিনের ভিতরে থাকে তাহলে এটা অ্যাকিউট আছে, যদি 1 মাস হয়ে যায় তাহলে কিন্তু ক্রনিক হয়ে যায়। এবার মাথা যন্ত্রণার জন্যে সাইনাস থেকে তো হয়, কিন্তু এর সাথে সাথে অনেক রকম কারণ আছে, মাইগ্রেনের সমস্যা বা গ্যাসের সমস্যা, এই সব কারণের জন্যও কিন্তু আমাদের মাথা যন্ত্রণাটা হতে পারে। তো আজকে পার্টিকুলার দেখুন, এই যে মাথা যন্ত্রণা হওয়া, আমরা যে পেন কিলারটা খাই, এগুলো না করে প্রথম ডায়াগনোসিস করুন কি আপনার মাথা যন্ত্রণা কেন হচ্ছে, বা এর সিমটমসগুলো কী কী হয়, বা এর সাথে আমরা কি করলে এই সমস্যা থেকে বেরোতে পারবো। এটা যদি আপনি না করেন তাহলে আগামী দিন আস্তে আস্তে করে দেখবেন আপনার শরীর কিন্তু খারাপ হতে চালু হয়ে যায়। ডাক্তারবাবু, একটা কথা আপনি বললেন এখানে যে এক্সপেরিমেন্ট না করতে। আপনার এই দীর্ঘদিনের মানে ক্যারিয়ারে, ডাক্তারি ক্যারিয়ারে, আপনি মানুষকে এক্সপেরিমেন্ট করে কতটা বিপদের মধ্যে পড়তে দেখেছেন? আর আমার দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, এই যে এক্সপেরিমেন্ট করতে বারণ করলেন, আমাকে একটু ভেঙে বলুন যে মানুষ কি কি ধরনের এক্সপেরিমেন্ট করে যেগুলো করা উচিত নয় বলে আপনি মনে করছেন। দেখুন, আজকে এক্সপেরিমেন্টে বলতে গেলে শুধু মাথা যন্ত্রণার জন্য নয়, আমরা মোস্ট অফলি আজকে যে গ্যাস হয়ে যায় আমাদের, গ্যাসের জন্য যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই ডাক্তার না দেখিয়ে আমরা ওষুধ দোকান থেকে একটা সিম্পল একটা সাধারণ কথা বলি, গ্যাসের বড়ি খেতে চালু করি। আর এই গ্যাসের বড়ি ব্যান্ড হয়ে গেছে, ঠিক আছে, এটা হয়তো আপনারা জানেন বা জানেন না। তো এই ব্যান্ড হয়ে যাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে কি, দীর্ঘদিন যদি আপনি এরকম যদি গ্যাসের বড়ি খান, আর কেন গ্যাস হচ্ছে সেটা যদি না আপনি উপচারটা রাস্তা বার করেন, তাহলে কী হবে, আপনার আগামী দিন কিন্তু ক্যান্সার হতে পারে। তো এইরকম একটা এক্সপেরিমেন্ট যে আপনি গ্যাস হয়ে ডাক্তার না দেখিয়ে গ্যাসের বড়ি খেয়ে আমার কাছে ক্যান্সার মতন যে রুগী হয়েছে তারাও কিন্তু আমার কাছে এসছে। আজকে একটা সিম্পল একটা আপনাকে উদাহরণ একটা দিই। দেখুন, এইচআইভি যে এডস আছে না, তার আজ অবধি ভ্যাকসিন বার হয়নি। কেন বার হয়নি? কারণ ভাবুন, দীর্ঘদিন ধরে আজকে এক্সপেরিমেন্ট হচ্ছে, দীর্ঘদিন ধরে রিসার্চ হচ্ছে, কিন্তু এইচআইভি আপনার ভ্যাকসিনটা বার হলো না। তাহলে আপনি কি করে মানলেন কি কোভিড সিচুয়েশানে আপনার ভ্যাকসিনটা বার হয়ে গেল? টিম ওইটাই ছিল, ঠিক আছে, আর লোক ওরাই ছিল। তাহলে আজকের এইচআইভি যেটা বললাম, এইচআইভি আপনার ভ্যাকসিনটা বার হয়নি, কিন্তু কোভিডে আপনার ভ্যাকসিনটা বার হয়ে গেছে। মানে বুঝাতে পারছেন কি হয়? অ্যাকচুয়ালি কী আপনাকে বলে দিই, এই যে ভ্যাকসিনের কথাটা আমরা বলি না বারবার, এই ভ্যাকসিনটা কি আপনাকে একটু ইজি বুঝিয়ে দিই। দেখুন, ভ্যাকসিন যেটা রয়েছে, আপনাকে অ্যান্টিবডি তৈরি করা হয়। অ্যান্টিবডি মানেটা কী হলো? মানে আপনার ধরুন কোভিডের জন্যে যে আপনার প্রবলেমটা হচ্ছিল বা যে আপনার ভাইরাসটা আছে, সেই ভাইরাসটাকেই আপনাকে পুশ করতে হয়। মানে আপনি ইফেক্টেড নয়, কিন্তু আপনাকে ভাইরাস দেওয়া হলো। কেন দেওয়া হলো? যাতে আপনি অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, যাতে যদি আপনার এই রকম যদি জাম্পস আপনার শরীরের মধ্যে যখন আসে, আপনি রেডি থাকেন কি আমার আর কোভিড হবে না। কিন্তু আপনার তো ছিল না, আপনাকে ইফেক্টেড করা হলো। ভ্যাকসিন কেন দেওয়া হলো আপনাকে? আপনার দরকার ছিল না। তো বোঝার চেষ্টা করুন, আপনাকে ট্রিটমেন্ট যদি বলা হয় প্রপারলি, তো আয়ুর্বেদ ছাড়া আপনার কোনো ট্রিটমেন্ট নেই। আপনি যদি ভাবেন কি ভ্যাকসিন, এই যে ভ্যাকসিনের যে ট্রিটমেন্টটা দেওয়া হলো, সেখানে কী হলো, 1.5 মাস
আপনাকে অ্যান্টিবডি তৈরি করা হলো, কিন্তু 1.5 মাস পর গেল আবার সেই রকমই, আবার কিন্তু বলছেন কি কোভিড আসছে। কেন বলা হলো? বুঝতে পারলাম তো? আপনার যে বললাম আপনাকে যে ভাইরাসটা আছে, সেই ভাইরাসটাকেই আপনাকে পুশ করে দেওয়া হয় বডিতে, যাতে আপনি ইফেক্টেড না হয়। এবার আপনি যদি বলবেন কি আপনি ভিড় রাস্তায় যাবেন না, তা ছুঁয়াছুত করবেন না, নাহলে আপনার কোভিডটা আসতে পারে। তো কেন কি আপনার অ্যান্টিবডি করে দিয়েছে, এবার আপনার কোনো ভয় নেই। তো আমি সমস্যা নেই, কিন্তু আমাকে ভ্যাকসিন নিতে হলো। তো এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট, একটা সিম্পল একটা উদাহরণ বললাম, যেখানে আমার দরকার ছিল না, সেখানে আয়ুর্বেদ কিন্তু জয় হয়েছে মাত্র একটা গুরুচি দিয়ে। তো আপনি ভাবুন কোথায় ভ্যাকসিনের কথা বললাম, আজকে HIV এডসে কোনো ভ্যাকসিন বার হয়নি, আর কোভিডে নাকি ভ্যাকসিন বার হয়ে গেছে। তো সিম্পল একটা মানুষ কিন্তু পাবলিক এত বোকা নয়, মানে অত্যন্ত অল্প সময়ে আর কি বের হলো আর কি। তো কাজেই এটা মাথায় রাখতে হবে। এখন কি বলা হচ্ছে যে আবারও কোভিড হতে পারে, ঠিক ডাক্তারবাবু যে কথাটা বললেন, কিন্তু সেটা যখন আমরা জানতে চাচ্ছি এক্সপার্টিসদের কাছে, তারা বলছেন যে কোভিড আগে ছিল তার ভাইরাসগুলো এখন মিউটেটেড হয়ে গিয়ে আবার নতুন ফর্মে কোভিড হচ্ছে। তাহলে আমি হাউ লং আই ক্যান টেক দ্য ভ্যাকসিন অর দ্য ট্রিটমেন্ট, আমি কিভাবে নেব? আমি একজন রয়েছেন আমাদের সঙ্গে ফোনে, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর থাকবে। তবে যারা এই সাইনোসাইটিসের সমস্যায় ভুগছেন বা সাইনাসের প্রবলেমে যারা ভুগছেন, অ্যাজ লং অ্যাজ পসিবল, সেটা অ্যাকিউট হোক অথবা সেটা সিভিয়ার হোক, মানে সেটা সিরিয়াস কন্ডিশন হোক, আপনি আজকে ফোন করতে পারেন। ডেফিনেটলি আজকের অনুষ্ঠান আপনার জন্য। এছাড়াও নানানবিধ সমস্যার জন্য, যেহেতু ডিরেক্টর স্যার রয়েছেন, আপনাদের এমনি কিউরিসিটি থাকে এই প্রোগ্রামগুলোতে বিশেষ করে, আপনারাও ফোন করতে পারেন। যে কোনো ধরনের প্রবলেমের আয়ুর্বেদিক সলিউশন যদি আপনি মন থেকে চান। তো কে রয়েছেন ফোনে? আমি আসানসোল থেকে বলছি। কোথা থেকে বলছেন? আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আসানসোল থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন, শুনছি। টিভির ভলিউমটাকে মিউট করে নিন। হ্যাঁ হ্যাঁ, টিভি ভলিউম মিউট আছে। বলুন বলুন। তো বলছি আমার ডাক্তারবাবু, আমার পোস্টেড ছিল আজ বছর 10 হলো। তো আমি তো ধরুন আপনার আগে খেতাম অ্যালোপ্যাথিক ওষুধ, এখন বছর 10 থেকে আমি খাচ্ছি আপনার চন্দ্রপ্রভাবতী আর গুড়, যে আপনার গোখরু গুড়, ঠিক আছে। কিন্তু এখন আমার সমস্যা হচ্ছে যে আমি যখন পটি করতে যাই, যখন এই ওয়াশ করি, তখন হাতটা যখন ট্যাক করে আমার, মানে মনে হচ্ছে যেন কোনো তেল বা কোনো কিছু জাতীয় কিছু আছে। এটা কেন হচ্ছে ডাক্তারবাবু? আপনার মিউকাস হচ্ছে, আমাশা হয়ে গেছে, আর এই বর্ষাকালে এটা বেশি হয়। হ্যাঁ, তো দেখুন আপনি চন্দ্রপ্রভাবতী আর গোখরুয়াদি গুড় যেটা খাচ্ছেন, এটা কিন্তু আপনার প্রোস্টেটকে ভালো করতে পারবেন না। কারণটা হচ্ছে এটা খেলে কি হয়, ইউরিনে যদি কোনো রকম ইনফেকশন হয়ে থাকে বা আপনার পেশাবটা যদি হোল্ড হচ্ছে, পেশাব বেরোতে চাইছে না, সেখানে আপনি দুটো মেডিসিন কিন্তু ইউজ করতে পারেন। কিন্তু যদি প্রোস্টেটের সমস্যা থাকে, সেখানে কিন্তু আপনার চন্দ্রপ্রভাবতী আর গোখরুয়াদি গুড় খেলে কিন্তু সমস্যা মিটবে না। এটা তো হলো আপনার প্রোস্টেটের সমস্যার জন্য বললাম। আর আপনি যে ফোন করলেন, যেটা আপনার মিউকাসটা আসছে না, তার জন্য আপনি বেলের শরবত খান যদি পাওয়া যায়। হ্যাঁ, পাকা বেলে আপনি শরবতটা খান, সেইটা আপনার এই আমাশার সমস্যার জন্য তৈরি যে হচ্ছে সিমটমসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনার কম হবে। তার সাথে সাথে পেটকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। ডাব খান, ঠিক আছে, দই ঘোলটা খান। যদি আপনার সুগার নেই, তাহলে আপনি আখের রসটাও খেতে পারেন। পেটকে ঠান্ডা রাখার চেষ্টা করুন, খালি পেট থাকবেন না। আর শাক জাতীয় জিনিসটা আপনি খাবেন না, বর্ষাকালে এই রোগটা বেশি হয়, ঠিক আছে, যাকে আমরা IBS বলি। তো আপনি এই প্রবলেম নিয়ে এইগুলো করতে চালু করুন, যে যদি রিলিফ হয়ে যায় খুব ভালো, আর যদি না হয় তো সামনে 6 তারিখ আমি আসানসোলে থাকবো, যদি পারেন একবার 6 তারিখ ভিজিট করে নেবেন। একদম। এবং আজকে খবর বলছে আসানসোলে মারাত্মক বৃষ্টি হয়েছে। ডক্টর শর্মা, এই জায়গাটায় সবার থেকে আলাদা আমি দেখেছি, এই যে আপনি 3-4টে উপায় বলে দিলেন। দেখুন এই প্রোগ্রামের মধ্যে কিন্তু সেই অর্থে বারবার করে NBPর ডাক্তারবাবুরা বলেন, ডক্টর শর্মা বলেন, আমি বলি যে আপনাদেরকে জোর জাবস্তি করে NBPতে আনা লক্ষ্য নয়। স্যার সামনে বসে রয়েছেন, আমি একদম ট্রুলি বলছি। দেখুন একই ফ্রেমে দুজন আমরা রয়েছি। আমি বলছি এই যে স্বাভাবিক যে উপায়গুলো, বেলের শরবত খাওয়া, এটা সেটা, তো এতে যদি আপনার ঠিক হয়ে যায় তো আপনার দরকার নেই আসার। আমরা তো ওপেন এয়ারে বলছি যে দিস ইজ ফর অ্যাওয়ারনেস, মানুষকে সতর্ক করা। জেনে রাখবেন যে কমার্শিয়াল অ্যাঙ্গেল এবং কনসেপ্ট থেকে ডক্টর শর্মা তার এই প্রতিষ্ঠান তৈরি করেননি। আই রিপিট এগেইন, আপনাকে জোর করে এনে আয়ুর্বেদিক ওষুধ ঠেসে দেওয়ার প্রক্রিয়ার জন্য এই সংস্থা তৈরি হয়নি। দিস ইজ ফর স্প্রেডিং দ্য অ্যাওয়ারনেস টু কমন পিপল, সাধারণ লোককে অ্যাওয়ার করবার জন্য যে এই আমাদের কনভেনশনাল পদ্ধতি রয়েছে, যদি সম্ভব আপনি করুন। যদি আপনার কেসটা দেখা যায় যে ক্রনিক,
তখন আপনাকে ওষুধ খেতে হবে। এক্স্যাক্টলি পরিষ্কার ডাক্তারবাবু, এখানে কোনো রকম হাইড অ্যান্ড সিকের ব্যাপার নেই। ডক্টর শর্মা ইজ ভেরি জেনুইন পার্সন, এবং স্পেশালি হি ইজ অ্যাবসলিউটলি ভেরি এক্সেপশনাল ফর মি, দ্যাট বিকজ হি ইজ সার্ভিং all such the common remedies that which you can get in your market. আপনার বাজারে আপনি সরাসরি পেয়ে যাবেন বেলের শরবত। এই পেতে কি এনবিপির মধ্যমগ্রামের অফিসে আসতে হবে বেল কেনার জন্য? ওখানে বস্তা নিয়ে লোক বেল বসে আছে? নেই। বা কোনো চেম্বারে বেল বিক্রি হচ্ছে না। আপনি ওপেন মার্কেটে যান, যার সঙ্গে এনবিপির মিনিমাম কোনো রিলেশন নেই, যে কোনো দোকান থেকে বেল কিনে বেলের শরবত খান। তো এই সাজেশনগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম। এই কারণের জন্য আপনারা প্রতিদিন রাত 9:30 এই অনুষ্ঠান দেখুন। এই ধরনের সাজেশনগুলো আপনার জীবনের যে চলিত ধারা তাকে বদলে দেবে। কে রয়েছেন ফোনে? হ্যালো, টিভির ভলিউমটা মিউট করুন দাদা, টিভির ভলিউমটাকে একটু মিউট করুন প্লিজ। বলুন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছিলাম। দুর্গা, বলুন বলুন বলুন। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছিলাম ডাক্তারবাবু, আমার বাত হয়ে গেছে কোমর থেকে পা, কোমর আর থেকে পা পাটা ফুলে আপনার গেছে। না, বাত তো বলে কোনো মানে রোগ হয় না। বাত যেটা হচ্ছে আর্থ্রাইটিসের মধ্যে একটা পার্ট আছে। তো আপনার কোন বাত আছে, মানে আপনার সমস্যাটা বলুন। হ্যাঁ, আমার পাটা হচ্ছে কোমর থেকে পা হচ্ছে বাঁ পা আর ডান পা ফুলে গেছে। ফুলে গেছে, আচ্ছা। ব্যথা করে? হ্যাঁ হ্যাঁ, ব্যথা করছে। আচ্ছা, পাটা ফুলে গেছে, ব্যথা করছে, তার সাথে আপনার ঝিনঝিন বা অবশ হয়ে যাওয়া, খিস ধরা, টান ধরা এরকম হচ্ছে? না না, ওই চিনচিন করছে একবার করে। আপনি কোনো জায়গায় পড়ে গেছিলেন? না না। কোমরে এক্সরে রিপোর্ট হয়েছে? হ্যাঁ, কোমরে এক্সরে হয়েছে, এমআরআই হয়েছে আমার। আচ্ছা, সেখানে কি বলছে, কি হয়েছে আপনার? ওনারা বলছেন এক ধরনের এটা বাত। হ্যাঁ, অনেক জায়গায় আমি দেখাইছি, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সবাই করেছি, বলছে বাত এক ধরনের, কেউ বলছে বাত নয়, এরকম বলছে। দেখুন, আপনি যে এমআরআই রিপোর্টটা করেছেন, আপনি নিজেই কনফিউজ আছেন কি বাত আছে না কি আছে। সেখানে কেন আপনার হচ্ছে আপনাকে বলে রাখি, লাম্বার স্পন্ডিলাইসিস হচ্ছে এটা কমন একটা সমস্যা, যেটা যদি আপনি পড়ে যাননি তাহলে লাম্বার স্পন্ডিলোলিস্থেসিস হতে পারে না। এটাই হয় কারণ কি, আপনি যখন আপনি পড়ে যান তাহলে আমাদের ডিসকলেটেড হয়ে যায়, যে কারণের জন্য স্পন্ডিলোলিস্থেসিস হতে পারে। তো আমার মনে হয় আপনি স্পন্ডিলোলিসিস থেকে ভুগছেন। আর সেখানে কি হয়, আমাদের যে হাড়টা রয়েছে যেটা হচ্ছে S1, হ্যাঁ, আর L5, এই দুটো হাড় যেটা রয়েছে কমন হাড় আছে, যেখানে আমরা মুভমেন্ট বেশি হয় আমাদের শরীরের মধ্যে। সেখানে একটা নার্ভ থাকে যেটা আমাদের পায়ের দিকে নামে, এই নার্ভটা চেপে যায়, ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়, এই কারণে পায়ে ঝিনঝিন হচ্ছে বা পা ফুলে যাচ্ছে। কেন কেন কি ব্লাড সার্কুলেশন যখন আপনার না হয় তখন পাটা ফুলতেও পারে, পা ব্যথা হতে পারে। তো আমি আপনাকে বলবো কি, আপনি প্রথম কোমর ঝুঁকে কাজ করতে বন্ধ করুন, আর ভারী জিনিস আপনি তুলবেন না, ঠিক আছে? আর এর সাথে সাথে পা ঝুলিয়ে বসবেন না। আপনি রাত্রিবেলা শোবার সময় মাথা অনুযায়ী আপনার পাটা উঁচু থাকবে, মানে কি করবেন, পায়ের নিচে আপনি বালিশটা দেবেন, তাহলে আমাদের নেফ্রোটা ভালো থাকবে, ঠিক আছে? নেফ্রন মানে কিডনি, আপনার কিডনিটা ভালো থাকবে। এটা আপনি করুন। কারণ কি, যখনই আপনি এরকম সমস্যা নিয়ে ভোগেন তো মোস্ট অফলি ডাক্তারবাবু আপনাকে কী দেয়, পেন কিলার দেয়। তো পেন কিলার খাওয়ার পর আপনার কিডনির উপরে একটা প্রেশার পড়ে, তো যে কারণের জন্য কী হয়, ইউরিনটা ভালোভাবে পাস হয় না। আর ইউরিন যখন পাস হয় না তখন কী হয়, আমাদের কিন্তু পায়ের মধ্যে সোয়েলিং আসতে চালু হয়ে যায়। তো আপনি এটা করুন, এটাতে অনেকটা রিলিফ পাবেন। কিন্তু হ্যাঁ, এটা ঠিক কি আপনার যে সমস্যাটা রয়ে গেছে, দেখুন অ্যাকিউট জায়গায় যদি আপনি থাকেন তাহলে আপনাকে এইগুলো যে বললাম, এই সিমটমসগুলো আপনি বা আপনি এই যে আমি যে টপিকগুলো বললাম আপনাকে, রেমেডিগুলো বললাম, সেগুলো আপনি করার পরেই আপনি কিন্তু বেরোতে পারবেন। কিন্তু আপনার যে এমআরআই রিপোর্টটা হয়েছে মানে আপনার ক্রনিক হয়ে গেছে। এবার ক্রনিক যখন হয়ে গেছে তখন আপনাকে ট্রিটমেন্টের দরকার আছে। এবার সঠিক আপনার ট্রিটমেন্ট আপনি কোথায় পাবেন, ঠিক আছে, এটাও একটা ব্যাপার আছে। তার জন্য আপনাকে বলবো, আগামী রবিবার আমাদের দুর্গাপুরে চেম্বার আছে, ডক্টর এন ভট্টাচার্য আমাদের চিফ মেডিকেল অফিসার, উনি থাকবেন। আপনি এই এমআরআই রিপোর্টটা ওনাকে নিয়ে গিয়ে দেখান প্রপার, আপনাকে উনি একদম পরিষ্কার আগে আপনাকে মেডিসিন ট্রিটমেন্ট দেওয়ার পর আপনাকে বলবে কি আপনার সমস্যাটা কি, ঠিক আছে? এরপর আপনাকে কি করলে ভালো হবে সেটা উনি আপনাকে অ্যাডভাইস দেবেন, সেটা আপনি মেনে চলুন, যাতে আগামী দিন আপনাকে কোনো রকম অপারেশন করতে হবে না। কারণটা হচ্ছে কি, এইরকম সমস্যা যাদের থাকে দীর্ঘদিন, তাদেরকে লাস্টে আপনাকে বলে দেওয়া হয় অপারেশন করে নিন। কেন কি, প্রথম আপনাকে দেবে বেল্ট দেবে পড়ার জন্যে, বেল্ট পরে থাকুন, তারপরে আপনাকে বলবে কিছু মেডিসিন খান, ভিটামিন ডি, ক্যালসিয়াম, ঠিক আছে, পেন কিলার, এই ধরনের আপনাকে ওষুধ দিতে থাকবে। এরপরে যদি রিলিফ না হয় তখন আপনাকে বলে দেওয়া হয় কি আপনি অপারেশন করে নিন। তো আপনার কোনো দরকার নেই, আমার শরীরের মধ্যে রোগ রয়েছে তার নিজেই হিল হয়ে যাবে,
আমি তো বারবার একটাই কথা বলি কি আপনার রোগ আছে নিজে থেকে হিল হবে, তার জন্যে আপনাকে ওষুধে গাদা আপনাকে ওষুধ খেতে হবে না, ঠিক আছে? প্রপার যদি ঠিকভাবে যদি আপনি চিকিৎসা করান, ঠিকভাবে যদি চিকিৎসক যদি পেয়ে যান, তাহলে কিন্তু সমস্যা আপনার এমনি ভালো হবে। ডাক্তারবাবু, আপনারা সারা দিনভর আয়ুর্বেদে থেকে অন্যান্য প্যাথিতে কি কি করতে পারে তার একটা সম্পূর্ণ ধারণা করে ফেলেছেন। মানে একদম স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসারের মতো আপনি বলে দিচ্ছেন যে এটা একদম বিশ্বাস করুন এগুলোই হয়। মানে ভিটামিন ডি দেওয়া হলো, আমি তো নিজের মার ক্ষেত্রে দেখেছি, ভিটামিন ডি দেওয়া হলো, তারপর ক্যালসিয়াম দেওয়া হলো, তারপরে বেল্ট দেওয়া হলো, তারপর কি বলা হলো যে আপনার বয়স হয়ে গেছে, এটা আর এখন ঠিক হবে না। সো আপনি তাহলে কেন এতগুলো ওষুধ দিলেন? এবং তারও দাম যে একেবারে কম তা নয়, ভালো দাম। যাই হোক, এবার আরো আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যাঁ, আমি চন্দ্রনগর থেকে বলছি, ছায়া সাহা। হ্যাঁ বলুন। প্রবলেম আমার অনেকদিন থেকে সর্দি কাশি, কানে ব্যথা করে এবং চোখ দিলে গলায় ব্যথা করে। আচ্ছা, কিন্তু আমি তো ভেপার নিচ্ছি, গার্গিলও করছি, মাথায় যন্ত্রণা খুব। তা আপনি কোনো রকম ডাক্তারকে দেখিয়েছেন? সাজেশন চাইছি। হ্যাঁ বলুন। চন্দননগর থেকে। আমার মাথায় খুব যন্ত্রণা এবং গলায় চাকরা ব্যথা করতে, কানে ব্যথা। না, এটা আমি শুনতে পেয়েছি। আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছেন? আমি অনেকদিন আগে একবার দেখিয়েছিলাম, কিন্তু ইদানিং এই সর্দি কাশি হওয়ার পর থেকে দেখানো হয়নি এখনো। কোনো এক্সরে রিপোর্ট হয়েছিল? হ্যাঁ, এর আগে একবার সাইনাসে আমার এক্সরে করা হয়েছিল, তখন সাইনাসে হয়েছিল তো বলেছিলেন ডাক্তারবাবু। সাইনাস হয়েছিল, সেটা কি এখন ঠিক হলো? এখন ঠিক হয়েছে কিনা বলতে পারছি না। ঠিক যদি হতো তাহলে আপনার এই সমস্যা তৈরি হতো না। আপনার এই সমস্যাটা হচ্ছে, তার মানে এখনো সমস্যা রয়েছে, ঠিক আছে? এটাই বোঝার চেষ্টা করুন। এটার কোনো ট্রিটমেন্ট নেই, এটা আপনাকে অ্যান্টিবায়োটিক কিছু ওষুধ দেয়, যার ফলে আপনি রিলিফ পেয়ে যান, কিন্তু ভালো হতে পারেন না। তো এই সমস্যা যদি আপনি ফেলে রাখেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আবার স্টার্ট হবে। এই যখনই আপনি এই ঠান্ডা ঘরে ঢুকবেন, ঠান্ডা থেকে বেরোবেন, ঠিক আছে, বা এই যে ওয়েদারটা রয়েছে, এই সমস্যার মধ্যে কি আমাদের ঘাম জাম হয়। বর্ষাকালে কি আমাদের ঘাম জাম হয়, মাথায় এই ঘামটা জাম হয়, হোল্ড হয়, যে কারণের জন্য সর্দি কাশি লেগে থাকা একটা টেন্ডেন্সি থাকে। তো আমি আপনাকে বলবো কি আপনার যে পুরনো যে রিপোর্টটা আছে, এক্সরে রিপোর্টটা, সাইনাসে যেটা বেরিয়েছে, সেই রিপোর্টগুলো নিয়ে যদি পারেন আপনি বেলুর চেম্বারে আসতে পারেন, যেটা আমি আগামীকালই বেলুরে থাকবো। তো যদি আপনি ওখানে আসেন তাহলে আমি আপনাকে কিছু মেডিসিন দিতে পারবো, যেখানে সাইনাস সমস্যা থেকে আপনি পুরোপুরি ভালো হতে পারেন। আচ্ছা, আর কি কেউ আছেন ফোনে? হ্যালো, আসুন আপনাদের জন্য চেম্বার লিস্ট বলে দিই, কোথায় কবে কি চেম্বার আছে। ফোন আসলে আমাকে একটু জানাবে, ফোন নিয়ে নেবো। অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর আমরা দেওয়ার জন্য সম্পূর্ণভাবে দায়বদ্ধ। আজকে বনগাঁয় চেম্বার ছিল, আজকের পরে আবার চেম্বার থাকছে 4 তারিখে। যারা আজকে বনগাঁয় এসেছিলেন তাদের অনেক ধন্যবাদ। তাদের নিশ্চিতভাবে ফার্দার রিপোর্টিং আবার 4 তারিখে আছে, 4/9/2025 চেম্বার বনগাঁতে। আসুন এবার আগামী কালকের চেম্বার থেকে শুরু করি। 22 তারিখে চেম্বার রয়েছে দুটো জায়গায়, এক হচ্ছে রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল থাকবেন, আর আরদে থাকবেন হচ্ছে ক্যানিংয়ে। মালদার চেম্বারে ডাক্তারবাবু যাচ্ছেন, ডিরেক্টর স্যার যাচ্ছেন। আমি বলেছিলাম যে নাম লেখাতে, এখন আমি জানি না আপনারা নাম লেখাতে আর পারবেন কিনা, অলরেডি প্রচুর নাম পড়েছে, হয়তো 2-1 চান্স পেতে পারেন, একবার কল করে দেখতে পারেন। 23 তারিখে মালদার চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা যাবেন। 23 তারিখে রয়েছে বর্ধমানের চেম্বার, ডক্টর এন ভট্টাচার্য যাবেন, ডক্টর এ হালদারকে আপনি একই সেম ডেটে বহরমপুরে পাবেন, সেটাও 23 তারিখ। 24 তারিখে চেম্বারে মালদা থেকে ডাক্তারবাবু চলে যাচ্ছেন নিউ আলিপুরদুয়ারেও ডক্টর বি শর্মাকে আপনি পাবেন। ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন দুর্গাপুরের ডেটও 24 তারিখে। 24 তারিখে আরও 3টে জায়গায় চেম্বার রয়েছে নিউ আলিপুরদুয়ার আর দুর্গাপুর ছাড়াও, সেটা হচ্ছে কোচবিহার, কৃষ্ণনগর এবং বোলপুর। কোচবিহারে পাবেন আপনি ডক্টর এস ঘোষালকে, এ হালদারকে পাবেন আপনি কৃষ্ণনগরে, আর বোলপুরে পাবেন আপনি ডক্টর এস ভাদুরীকে। চলে আসছি এরপরে নিউ আলিপুরদুয়ার থেকে ডক্টর বি শর্মা চলে যাবেন হচ্ছে 26 তারিখ হেড়িয়াতে। সারা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ঘুরতে হচ্ছে আর কি। তো দ্যাট ইজ জাস্ট অনলি ফর ডিমান্ড অফ ইয়োর্স, আপনাদের ডিমান্ডের জন্য ডক্টর শর্মাকেও যেতে হচ্ছে। 30 তারিখে 3টে জায়গায় চেম্বার রয়েছে, এক হচ্ছে হলদিয়াতে ডক্টর বি শর্মা থাকবেন, এন ভট্টাচার্য থাকবেন হচ্ছে খড়গপুরে, আর শিলিগুড়িতে থাকবেন হচ্ছে ডক্টর এস ঘোষাল। চলে আসছি 31 তারিখে 3টে, অর্থাৎ লাস্ট ডে অফ দিস মান্থ 31 তারিখ 3টে জায়গায় চেম্বার আছে। এক হচ্ছে জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, এস ঘোষাল থাকবেন হচ্ছে গঙ্গারামপুর, আর বাঁকুড়াতে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার। আমরা বললাম 31 তারিখ পর্যন্ত এই মাসের। সেপ্টেম্বরের চেম্বার বলছি, কিন্তু তার আগে একজন রয়েছেন ফোনে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, কি আছি? কোথা থেকে বলছেন আপনি?
আমি উলুবেড়িয়া থেকে বলছি। উলুবেড়িয়া থেকে বলুন দিদি, আপনার কি হয়েছে বলুন। আমার এই পায়ের তলা জ্বালা জ্বালা করছে, আর আমার পায়ের তলা জ্বালা জ্বালা করছে, আর বাথরুম করার সময় জ্বালা জ্বালা করে, নাকি আমার কাছে মনে হচ্ছে যেন একটা জ্বালা জ্বালা ভাব। এইটাই। সুগার আছে কি আপনার? হুম। সুগার আছে? না না, সুগার নেই। সুগার নেই তো আচ্ছা। আর আপনি আমার কথাগুলো যদি টিভিতে শুনেন না তাহলে ডিলে হবে, ঠিক আছে? আপনি ফোনে শুনুন, টিভির আওয়াজটাকে মিউট করে দিন। তো দেখুন, আপনার বলি, আপনার যে পায়ে যে জ্বালাটা আমাদের কেন করে, বার্নিং সেন্সেশন যেটা আমাদের ফিটে যেটা করে, সেটা কারণটা হচ্ছে আপনার হয়তো এখন সুগার নেই, কিন্তু এটা সুগার চান্সেসটা বাড়িয়ে দেয় আসার। আর সেকেন্ড নাম্বার চান্সেস থাকে আমাদের যখন ইউরিন ইনফেকশন থাকে, মানে পেচ্ছাপে যদি কোনো রকম ইনফেকশন থাকে, আপনার পেচ্ছাপ যদি ভালোভাবে ক্লিয়ার হচ্ছে না, তাহলে কিন্তু সমস্যাগুলো তৈরি হয়। আর একটা সমস্যা হয় যেটা হচ্ছে আপনার যদি ব্লাড সার্কুলেশন না হয়ে থাকে, মানে ভেরিকোজ ভেন। ভেরিকোজ ভেন মানে এটা কী হলো, আপনার পায়ে দেখবেন শিরাটা দেখা যায়, অনেক জনের শিরাটা মোটা হয়ে যায়, আবার অনেক সময় আর্লি স্টেজের মধ্যে শিরাগুলো দেখা যায় একটা গ্রিনিশ ভাবে থাকে, ঠিক আছে? তো আস্তে আস্তে এই কালারটা না পার্পলের দিকে চলে যায়। আবার দেখবেন পায়ের নিচে আপনার কালো ব্ল্যাক স্পট হতে থাকে। তো এই যে তিনটে সমস্যার কারণের জন্য আপনার কিন্তু পায়ে জ্বালাটা হতে পারে। এবার কোন কারণের জন্য আপনার হচ্ছে, এখান থেকে আমি আপনাকে কোনো রেমেডি এখন বলতে পারবো না, কারণ যতক্ষণ পেশেন্টকে দেখবো না আমি এখান থেকে কোনো রকম অ্যাডভাইস আপনাকে দিতে পারবো না। আপনি একটা কাজ করুন, উলবেড়িয়ায় থাকেন তো, আপনি দাসনগর আপনার সামনে পড়বে, ঠিক আছে? বা আপনি ওইদিকে যদি যান তাহলে মেছেদা আপনার সামনে পড়বে, যেখানে আপনার নিয়ারেস্ট হবে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে দেখুন আপনার কোন চেম্বারটা সামনে পড়বে, সেই চেম্বারে এসে দেখা করুন, প্রপার আপনি জায়গাটা দেখানোর পরে যদি কিছু রিপোর্ট দরকার হয় সেটা আমরা করাবো। আর রিপোর্ট করার পর এইবার আপনি ট্রিটমেন্টটা নেবেন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে ভালো হতে পারবেন। এইবার আপনি যদি এইরকম সমস্যাকে যদি ফেলে রাখেন, তাহলে যেটা বললাম না, আর্লি স্টেজ আছে সুগারের জন্যে, আপনি গুরুত্ব দিলেন না, এইরকম সাইন অফ সিমটমস আমাদের শরীরের মধ্যে হতে থাকে। যখন আমরা না বুঝতে পারি, তাকে যদি আমরা থামাচিয়ে দিয়ে রাখি, তখন কিন্তু সমস্যাগুলো বেড়ে যায়। আর আপনাদের হেল্পলাইন নাম্বার যেটা বলছেন ডাক্তারবাবু, যেখানে ফোন করে আপনাকে চেম্বারের জন্য বুক করতে হবে, সেটা হচ্ছে নিচে যাওয়া যে নাম্বার দেখতে পাচ্ছেন 9830235527 এবং 9830235537, এই দুটো নাম্বারে আপনাকে ফোন করতে হবে। আসুন চেম্বার বলে দিই আপনাদের। সেপ্টেম্বরের ফার্স্ট ডেট অফ সেপ্টেম্বর অর্থাৎ 1 তারিখে আরামবাগে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। ডক্টর বি শর্মাকে আপনি আসানসোলে পাবেন। কিছুক্ষণ আগে একজন আসানসোলের ফোন করেছিলেন, 6 তারিখে আসানসোলের চেম্বার রয়েছে। আপনি এবং আপনারা আসানসোলের সবাই তারা বুক করতে পারেন 6 তারিখের জন্য আসানসোলে। ডক্টর বি শর্মাকে পাবেন। 14 তারিখে 5টা জায়গায় চেম্বার রয়েছে। 14 তারিখ আগরতলায় চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা যাচ্ছেন আগরতলায়। এন ভট্টাচার্যকে পাবেন শিলচরে। গুয়াহাটিতে পাবেন ডক্টর এস ঘোষালকে। ডক্টর এ হালদারকে পাবেন পুরুলিয়াতে। আর কাকদ্বীপে পাবেন ডক্টর এস ভাদুরীকে। চলে আসছি পরের চেম্বার 15 তারিখে 15th অফ সেপ্টেম্বর। দুটো চেম্বার রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের, সেটা হচ্ছে ডিব্রুগড় আর ঝাড়গ্রাম। ডিব্রুগড় আসামে, যারা আসামে আছেন তারা এস ঘোষালকে দেখাতে পারবেন ডিব্রুগড় চেম্বারে। এ হালদারকে আপনারা দেখাতে পারবেন হচ্ছে ঝাড়গ্রামে। দিল্লির চেম্বার হচ্ছে 16 তারিখে। 16 তারিখে এ হালদারকে আপনারা পাবেন হচ্ছে দিল্লির চেম্বারে। তো এই হচ্ছে মোটামুটিভাবে চেম্বার শিডিউল। কলকাতা এবং হাওড়াতে একাধিক জায়গায় চেম্বার রয়েছে। উত্তর 24 পরগনায় মধ্যমগ্রামে হেড অফিস, রেজিস্টার্ড অফিস রয়েছে। যেখানে আপনার মনে হবে, ফার্স্ট হচ্ছে আপনার দরকার হচ্ছে হেল্পলাইন নাম্বারে ফোন করা। আপনি কোথায় থাকেন সেটা বললে আমার মনে হয় হেল্পলাইন নাম্বার থেকে আপনাকে নিয়ারেস্ট চেম্বার কোনটা সেটা আপনাকে হেল্প করে দেওয়া হবে। আপনি সেই চেম্বারে আসবেন, আয়ুর্বেদ চিকিৎসা করাবেন। আপনি ভালো আছেন কি কেমন আছেন আমাদেরকে ফোন করে জানাবেন, আমাদের ভালো লাগবে। আজকে এখানে শেষ করব, আজকে প্রোগ্রাম এখানে শেষ করতে হবে। অবশ্যই আগামীকাল আবারও সেম টাইমে রাত ঠিক 9:30 সিটিভিএনে প্রোগ্রাম থাকছে। অনেক ধন্যবাদ ডক্টর শর্মাকে উপস্থিত হওয়ার জন্য, গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। সঙ্গে ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থেকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে অংশগ্রহণ করবার জন্য। নমস্কার।